এটা নয় যে শুধু আমাদের বই বেরিয়েছে, আমাদের গবেষকদেরও কিন্তু দুটো বিশেষ অনুষ্ঠান হয়েছে, শুধু গবেষকদের নিয়ে বই হয়েছে। আমাদের গবেষকরা একটু পিছিয়ে পড়ছে, তারা আসলে বই করতে, আমাদের যারা অধ্যাপকরা তারা বই করে প্রমোশন কেন্দ্রিক, কখন তার প্রমোশন হবে তবে বই করবে, এই একটা নতুন ট্রেন্ড। এটা নিশ্চয়ই আমার সঙ্গে দীপক বাবু খুব একমত হবেন বা আব্দুর রহিম গাজী একমত হবেন, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত গবেষকরা তারা শুধু ডিগ্রি চান, স্বার্থ দাসের মধ্যে গবেষক খুব কম, তারা গবেষণা চান, এরকম গবেষক প্রায় নেই, তারা ডিগ্রি চান আর নিজস্ব বুদ্ধি নেই, সবটাই গাইড করে দেবে, এটা কখনো হতে পারে না। তার ফলে আমার গবেষণার বিষয় শুধুমাত্র আমি লোক সাহিত্যের লোক নই, আমি কখনো কখনো হয়তো নাটকের সঙ্গে লোক নাটকের পার্থক্য বোঝাই, কিন্তু কখনো কখনো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ডিপার্টমেন্ট কখনো কখনো ভালোবেসে ডাকেন, একাধিকবার গেছি, অন্তত 5-7 বার গেছি পিএইচডি ভাই ভাই, সেখানে তখন প্রশ্ন উঠেছে যে সুরঞ্জন মিত্র কেন লোক সাহিত্যে ভাই ভাই আসবে, উনি তো লোক সাহিত্যের কোনো বই নেই। এটা হচ্ছে এক ধরনের ঈর্ষা থেকে আসে, বিশ্ববিদ্যালয়ের চর্চাকে যাতে কোনো বিষয় দিয়ে ভাগ করা যায় না। আমি যেমন ধর্মমঙ্গল পড়াই, আবার একই সঙ্গে উপন্যাসও পড়াই, তাহলে বিশ্ববিদ্যালয় চর্চার ক্ষেত্রে এরকম ভাগাভাগি হয় না। এখানে অধ্যাপক সন্দীপ মান্না আছেন, যিনি নিরন্তর প্রবন্ধ লেখেন। আমাদের এখানে আরো কয়েকজন কৃতি অধ্যাপক আছেন যারা কিন্তু একাধিক করে কাজ করছেন, তাদের সংখ্যাটা খুব কম, এতই কম তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের একটা ডিগ্রি দরকার, সেদিক থেকে জেমস লং প্রাতঃস্মরণীয়, কারণ সেই মানুষটি শুধুমাত্র মানে খ্রিস্ট বাণী প্রচার করতে আসেননি, তিনি একজন ইউরোপিয়ান হয়ে ইউরোপিয়ানদের বিরুদ্ধে লড়াই করছেন। এইটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত লংকে বিতাড়িত হতে হয়েছিল। খুব ইন্টারেস্টিং, বিতাড়িত হতে হয়েছিল তাকে, কিন্তু মানে লর্ড কলকাতার বড়লাট, ভারতের বড়লাট কিন্তু বাঁচাতে পারেননি, কারণ তার মিশনারিরা তাকে মানে রিপোর্ট দিয়েছিলেন তাকে ভারত থেকে ফেরত দিতে হবে, কারণ এইরকম মিশনারি প্রয়োজন হবে, কারণ তাকে বলা হতো পলিটিক্যাল পাদ্রী, পলিটিক্যাল পাদ্রী। সেই জন্য আমাদের যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে গবেষণা, আমাদের যে ভাষা, আমাদের যে বিষয় বৈচিত্র্য, সেখানে বিদেশিদের একটা ভূমিকা রয়েছে। শুধু জেমস লং নয়, দীর্ঘ তালিকা, দীর্ঘ কয়েকশো। সেইখানটা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের গবেষণা, আমাদের সবকিছু কিন্তু একটা নতুন মাত্রা আসছে। ফাদার যতীনের লেখার মধ্যে আমরা পাচ্ছি একটা সমন্বয়, ফরাসি, ইংরেজি ও বাংলা, এই যে সমন্বয়, এই যে গবেষণা, সেটা কিন্তু একটা মানে বড় মাপের মন না হলে সেটা সম্ভব হবে না। তার ভাষার পরিধিটা অনেক বড়, শুধু বাংলা ভাষা নয়। মানে জেমস লং অন্তত কয়েকটা ভাষা জানতেন, তিনি গ্রিক এবং হিব্রু জানতেন, তিনি গ্রিক এবং হিব্রু জেনে তিনি বাইবেল পড়েছিলেন। তিনি রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ায় গিয়েছিলেন এই অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জারের বিরুদ্ধে। এই এক অনন্য কাহিনী, কিন্তু জেমস লং এর উপরে কোনো ভালো জীবনী এখনো লেখা হয়নি। জেমস লং এর জন্মদিন জানা ছিল না 23 জুলাই। আজকে আনন্দবাজারে কয়েকটা লাইন হলেও দিয়েছে যে 110তম জন্ম বার্ষিকী, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। সেদিক থেকে দেখতে গেলে লং এর যে 7000, যে এই সংখ্যাটা কোনো বইতে সংখ্যা সঠিক নেই। আমরা প্রথম সংখ্যাটা সঠিক আনলাম 6772। এই সংখ্যাটাকে গুরুত্ব, এই 6772টা খুঁজে সংখ্যাটা মানে আমাদের সংখ্যা গণনা করা খুব কঠিন। এবং সূচিপত্র, সূচিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই স্বরবর্ণ থেকে শুরু করে ব্যঞ্জনবর্ণ থেকে সূচিপত্র নতুন করে আমরা শুরু করলাম, এটা একটা গবেষণা, কারণ এটা সাধারণ পাঠকের খুব কাজে লাগবে। আমি যদি কোথায় আছি, আমি বই খুললে আমি কোথায় আছি এবং আমি কোন প্রবাদটা খুঁজতে চাই, ফ্রান্সের, জার্মানির, রাশিয়া, কি দ্রাবিড়, কি হিন্দি, কি তামিল, কি বাংলা, এই যে 18টি ভাষা মানচিত্র, সেটা কিন্তু আমরা খুঁজে পেতে খুব একটা কঠিন হবে না। তাই বাংলা লোকসাহিত্যের চর্চার ইতিহাস যারা লিখেছেন, প্রথম তারা প্রবাদকে নিয়ে আলোচনা করেছেন। বাইবেলে একটা চ্যাপ্টার আছে প্রবাদ, এটা আপনারা দেখবেন, যারা কিং জেমস ভার্সন পড়েছেন তারা জানেন
যে প্রভাব একটা বাইবেলের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কিং জেমস ভার্সনের যে বাইবেল সারা পৃথিবীতে বিভিন্নভাবে তার একটা গুরুত্ব অন্যভাবে আছে, বিশেষ করে প্রভাবের ক্ষেত্রে, প্রবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাবে আছে, সেটা আলোচনা করা হয়েছে। কিন্তু আমাদের আলোচনার বিষয়টা কিন্তু শুধু জেমস লং নয়, আমাদের আলোচনার বিষয় ছিল মিশনারি ও বাংলা প্রবাদ চর্চা। কেউ কেউ বলেছেন উইলিয়াম কেনি কথা বলেছেন, বিশেষ করে মর্টন, উইলিয়াম মর্টন 1832 মানে তখন মানে বিদ্যাসাগরের বয়স মাত্র 12 বছর। 1832 মানে তখন রবীন্দ্রনাথ বলে তখন মাইকেলের বয়স হচ্ছে 7 বছর। 1832 মানে তখনও ফোর্ট উইলিয়াম কলেজ আছে। 1832 মানে তখনও মানে সেই অর্থে বাংলা ভাষা কিভাবে বিদেশিরা পড়বে সেজন্য এই বইটা, এবং শুধু তাই নয়, এই উইলিয়াম মর্টনের যে বইটা, এই যে প্রবাদ সংগ্রহ বাংলা ভাষার প্রথম ভারতবর্ষের ইতিহাসে, সেটি করতে ছাপা হচ্ছে শ্রীরামপুর থেকে নয়, শ্রীরামপুর মিশন নয়, সেটা ছাপা হচ্ছে ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন চার্চ। এটার একটা অন্য ইতিহাস আছে, ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর নয় কেন? কেন শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি থেকে ওই লন্ডনের বেশ বিচ্ছিন্ন হয়ে গেলেন? এটা একটা অন্য ইতিহাস, অন্য গবেষণা, অন্য মাত্রা। কেন উইলিয়াম মর্টন শ্রীরামপুর মিশন প্রেস ছিল সেই সময় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রেস, কিন্তু উইলিয়াম মর্টন সেখানে ছাপেননি। নতুন একটা প্রেস তৈরি হচ্ছেন ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চ, যেটা আগে কয়েকদিন পর্যন্ত এই সময়ের অফিস ছিল ট্রাম ডিপো, বিশেষ করে ওই অঞ্চলে ব্যাপটিস্ট চার্চের পাশে, যেটা এখনো আছে। স্যার এখন মাল্টি স্টোন একটা বিল্ডিং হয়ে গেছে। কলকাতার ব্যাপটিস্ট মিশন প্রেস ছিল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম প্রেস। এই যে জায়গা থেকে লং কিন্তু আলাদা হয়ে আসছেন, যিনি প্রকৃত মানব প্রেমিক খ্রিস্টকে ভালোবেসেছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। যিশু আসলে বিপ্লবী, এবং যিশু ইউরোপের লোক নয়, ক্রাইস্ট এশিয়া মহাদেশে। তাই এইখান থেকে যিশু ইউরোপের নয়, সাহেবের কোট টাই পরা যিশু নয়, এই যিশু এশিয়ার, এই যিশু ভারতের, এই যিশু আমাদের। সেখান থেকে মানবতাবাদী খ্রিস্ট বিপ্লব তার জন্য তাকে ঘুষমুক্ত হতে হচ্ছে। সেইখান থেকে লং যখন জেলে যাচ্ছেন, তিনি বলছেন কালীপ্রসন্ন সিংহের আমি 1000 টাকা নিতে পারি না, আমি সশ্রম কারাদণ্ড করব, এবং তার স্ত্রী তার সঙ্গে সশ্রম কারাদণ্ড ভোগ করছেন। সেদিন লক্ষ লক্ষ লোক তাদের দেখতে এসেছিল, বড় লটকে নয়। এই যে ইতিহাস, সেখান থেকে যে লংয়ের যে প্রবাদমালা সমগ্র, এটা শুনলাম যে কলেজে নাকি লোক সাহিত্য সিলেবাসে আছে। আমি শুনে খুব খুশি হলাম, এটা বইটা আশা করি গুরুত্ব পাবে, কারণ এটা একটা সিলেবাসের সঙ্গে যুক্ত থাকলো। কিন্তু আমাদের যে ইতিহাস, যেটা আব্দুর রহিম গাজীর বলছে, আমাদের যে ইতিহাস, আমাদের শেকড়, ইন সার্চ অফ রুট, সেটা বুঝতে গেলে প্রবাদ ভালো করে বুঝতে হবে। এখনো আমরা প্রবাদ ব্যবহার করি শহরে। লীলা চাকি বলছিলেন, লীলা চাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহিলা লোক সংস্কৃতিবিদ। লীলা চাকি বলছেন এখন কি প্রবাদ দেখা হচ্ছে? কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে না, কেন কি কমে যাচ্ছে? এসব নতুন প্রশ্ন আসছে। প্রবাদ কি আগের মতো আমরা ব্যবহার করছি বা দেখা হচ্ছে কি, নাকি পুরানো ওল্ড প্রবাদ আর মেড নিউ সেটা করছি? এইসব দিকগুলো একটি বই, মানে দুষ্প্রাপ্য বই যখন খুঁজে পাওয়া যায় না, 3 খণ্ড খুঁজে পাওয়া যায় না, তখন সেটা একসঙ্গে আসে, তখন সম্পাদকের থেকে বড় কথা যে প্রকাশক, আমাদের প্রকাশক কোনো বড় প্রকাশক নয়, নান্দনিক, কিন্তু প্রোডাকশন খুব উচ্চমানের। নান্দনিকের এই প্রকাশনা যারা অলরেডি নিয়েছেন বা আগে নিয়েছেন, তাই আমরা যখন গবেষণা করছি তখন বাংলা সাহিত্যের নতুন দিকের কথা ভাবতে হচ্ছে। তাই কোনো গবেষণার নাম হয়তো সাঁওতাল মিশনারি, কিংবা কোনো গবেষণার নাম যে দোম অ্যান্টনিওর সৃষ্টি, কোনো গবেষণার নাম আমরা বলতে পারি সর্বধর্ম সর্বমত, কোনো গবেষণা বইয়ের নাম ডেভিড ম্যাকারচন, কোনো গবেষণার নাম মানে ব্যাঘ্র বিধবা, টাইগার উইডো। এই জায়গা থেকে আমরা অনেক সময় ভাষা, আমরা বিষয় খুঁজে পাই না, গতানুগতিক চিরাচরিত একই বিষয় আমরা গবেষণা করি। কিন্তু যখন আমাদের সামনে প্রকৃত গবেষণা অনুশীলন, ডিগ্রি নয়, আমাকে অনেকে বলেন যে আপনি কবে ডিলিট করবেন, অনেকে বলেন, আমি কোনো উত্তর দিই না। একজনে বলেছিলাম ডিলিট তো আমরা দিই, আমরা যখন ডিলিট করবো, আমরা যখন ডিলিট দিই তাহলে আমরা ডিলিট করার কোনো যুক্তি আছে কি? ডিলিট বা পিএইচডিটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সত্যিকারের নতুন তথ্য সামনে আনা, এবং সেই নতুন মানে অজানা তথ্যগুলোকে, তথ্য এবং তত্ত্বের সম্মিলন,
এখানে এমন ভাবে সূচিকে সাজানো হয়েছে যেভাবে ছিল সেভাবে নয়, লং যেভাবে সূচি করেছে সেভাবে আমরা করিনি, কারণ তাদের পাঠকের খুব বিভ্রান্তি হবে। সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা খুব পরিশ্রম সাধ্য সম্পাদনা। আর কলেজ স্ট্রিটের প্রকাশককে এই ধরনের বই প্রকাশ করা লাখ টাকার প্রশ্ন, কিন্তু কেন করবে? তখনই প্রকাশক করে যখন দেখে এই বইটার মূল্য আছে, ভ্যালু আছে। আজকে নয়, একই ধরনের বই বিক্রি হতে লাগে সময় লাগে 4 থেকে 5 বছর। আমরা অনেকে আসছে, বইগুলো দেখছে, বই কিনছেন না, শুধু বলছে ভালো অনুষ্ঠান হয়েছে এটা বলছেন, কিন্তু বইটা দেখছেন কিনছেন না। এইটা বই কিনলে কেউ নিঃশেষ হয়ে যাবে না। আমার একটা উদাহরণ হচ্ছে, আমার কাছে বই ছাড়া, আমার বাড়িতে কয়েক লক্ষ লক্ষ টাকা বই, আমার বই ছাড়া কিছু নেই। তাহলে আমরা বাঙালিরা, আমরা মানে বই অনেকে তো কিনবে, ছাত্ররা কিনবে, তারা কি সত্যি বই পড়বে? শুধু কিনলে তো হবে না, বই পড়তে হবে। তাই আমাদের যা কিছু হমিতমি দৌড় সবটা কিন্তু বইকে ঘিরে। ভালো করে ভেবে দেখো, যা কিছু আমরা হয়েছি, আজকে আমরা স্কুলের হেডমাস্টার হয়েছি, আজকে আমরা বড় অধ্যাপক হয়েছি, আমরা সাংবাদিক হয়েছি, আমরা ডাক্তার হয়েছি, যাই হোক না কেন, বই ছাড়া কি সম্ভব হয়েছে? তাহলে এই বইটা কি আমার বই হবে? এটা কি আমার বিষয়ের বই হবে, নাকি আমার ভিত্তিটা কতটুকু? আমার ভিত্তিটা কি শুধুমাত্র আমার গবেষণামূলক আমার বিষয়টাই, নাকি আমার ভিত্তিকে বাড়াতে হবে? যদি ভিত্তি না বাড়াতে পারি তাহলে আমার গবেষণা প্রসারিত হতে পারে না। শুধু আমার বিষয়টা কি বলবো? তাই আমি ছেলে মেয়েদেরকে খুব মজা করে বলি, তোমার কি গবেষণাটা কি বড় কথা, না চাকরি বড় কথা? অধ্যাপনা বড় না ডিগ্রিটা বড়? শুধু পিএইচডি করলে চাকরি হবে না। আজকে পিএইচডি করলেও চাকরি যেমন হয় না, 3 বার নেট সেট পাস করলেও যেমন পিএইচডি হয় না, ঠিক তেমনি একটা ডিগ্রি থাকলে চাকরি হবে না। তোমার বই থাকতে হবে, মৌলিক বই। মৌলিক বই ছাড়া ওই সম্পাদনা, এই একটা লেখা দেয়, তুই একটা লেখা দেয়, এইভাবে একা বই করলে সমাধান পাবে না। বই সম্পাদনা, মৌলিক সম্পাদনা ছাড়া সমাদৃত হবে না। তার জন্য শ্রম এবং সময়ের বিকল্প হতে পারে না, অর্থ দিয়ে বিচার করা যায় না। আমি কোথায় আছি আজকে, কেন সমৃদ্ধ একাডেমি 24 বছর ধরে এই কাজটা করছে? কারণ শুধু আমাদের বই নয়, গবেষকদের বই কিন্তু একাধিকবার বেরিয়েছে, এবং এই বছর না হলে 2025-এ কিন্তু আমাদের একাধিক গবেষকের বই বেরোবে। এটা আমাদের চ্যালেঞ্জ। ইতিমধ্যে একটা বই বেরিয়েছে, সার্বিন সুলতানার একটা বই বেরিয়েছে, সেই বইটার নাম হচ্ছে চন্দ্রাবতীর রামায়ণ। তার একাধিক টেক্সট। সার্বিন থাকে মুর্শিদাবাদের প্রান্তিক, ঔরঙ্গাবাদ মানে মুর্শিদাবাদের একটা প্রান্তিক গ্রামে। গবেষণার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি এই 3টে টেক্সটকে এক জায়গায় আনতে। সার্থক দাসের বাড়ি আলিপুরদুয়ার, এখন হচ্ছে আলিপুরদুয়ার নেই, হয়তো শহরে হয়ে গেছে, সেটা তো আলিপুরদুয়ারের নেই, কিন্তু আলিপুরদুয়ারের তো রুট, তার কিন্তু কোনো অসুবিধা হয়নি শিশু দাসের বইগুলো খুঁজে পাওয়া। তাহলে এখানে আমি কোথায় থাকছি? একজন গবেষক বলছে আমার বাড়ি মুরারই, অনেক দূরে বাড়ি। তাহলে তোমাদের দূরে বাড়ি হয়, তাহলে তোমার মোবাইলটাকে আগে তুমি রেখে দাও। তাহলে আমার হাতের মুঠোয় তো মোবাইল একটা যন্ত্র আছে, যদিও যন্ত্র সব সময় সব তথ্য সামনে আনতে পারবে না, সেই জন্য গবেষণা দরকার। এখনো পর্যন্ত গুগল গবেষণা সব তথ্য সামনে আনতে পারেনি এবং পারবেও না, কারণ কোটি কোটি মানুষের যে সম্পদ, বিদ্যা চর্চার যে সম্পদ, সেটা গুগল সব দিতে পারে না। সেই জন্য আঞ্চলিক চর্চা, আঞ্চলিক বই চর্চা, আঞ্চলিক মানুষের কাছে যাওয়া, সেই গবেষণা কিন্তু তাই আমাদের সন্দ্বীপ যাওয়া দরকার। চট্টগ্রাম থেকে নদীর পথে 2 ঘন্টা যেতে হবে, সন্দ্বীপ একটা দ্বীপের নাম। এই অভিজ্ঞতা দরকার, জার্নি দরকার, লং জার্নি, ঝুঁকিপূর্ণ জার্নি, দুঃসাহসিক জার্নি, অভিযান। এটা শুধুমাত্র মানে একেবারে জিদ ছাড়া, প্যাশন ছাড়া সম্ভব নয়। একেবারে শুধু চাকরি এটা নয়, ডিগ্রি নয়, এটা প্যাশন, এটা ভালোবাসা, গভীর ভালোবাসা ছাড়া এটা সম্ভব নয়। এই জন্য দরকার শ্রম এবং তার সময় ছাড়া বিকল্প হতে পারে না। যখন বেনজির খান যখন মুর্শিদাবাদ থেকে এটা যখন টপার হয় রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির মধ্যে সব সাবজেক্টে, মানে একাধিক অন্তত 10টা পুরস্কার পেয়েছে, কি করে সম্ভব হলো? শুধু কি মেধা? শুধু মেধায় কাজ হয় না। আর আমরা শুধু মেধা চাই না, আমরা মেধাও চাই, একই সঙ্গে মানবতাও চাই। অর্থাৎ একই সঙ্গে মেধা এবং একই সঙ্গে হৃদয়, হাত, 3H, হেড, হার্ট এন্ড হ্যান্ড, 3টে ছাড়া একসঙ্গে আধুনিক শিক্ষা হতে পারে না। শুধুমাত্র মেধা দিয়ে আমরা বিচার করতে পারবো না। সেই গবেষক সত্যি সত্যি
মানবতাবাদী, হৃদয়বান, সে কি জল গড়িয়ে খায়, সে কি মুসুরি খাটিয়ে শোয়, সে কি নিজের কাছে নিজে করতে পারে, সেরকম গবেষক মানুষ দরকার যারা সমাজের দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না, সেরকম গবেষক দরকার। আজকে সবচেয়ে মেধা সম্পন্ন মানুষগুলো দেখা যাচ্ছে সবচেয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সেখানে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, গবেষণা একটা ডিগ্রি কেন্দ্রিক নয়। আমাকে এখানে অনেক অধ্যাপক এসেছেন, আমি দেখতে পাচ্ছি অনেক অধ্যাপক এসেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে একটু উদ্দীপ্ত করুন, নিয়ে যান, আব্দুর রহিম গাজী নিয়ে যান, তাহলেই আপনার শিক্ষার, আপনি যা অধ্যাপক যে ইনকাম করবেন সেই টাকা আপনি জীবনে খরচ করতে পারবেন না। একজন অধ্যাপক যে ইনকাম করে সারা জীবন তা খরচ করতে পারবেন না, তার সেই টাকা কি শুধু জামাই বাড়ি চলে যাবে নাকি আপনি বই কিনে ছেলে মেয়ে দেবেন? আমাদের যে স্বপ্ন, আমরা মনে করি আমাদের যা সম্পদ, যা অর্থ, বই, সবটাইটা আমার ছাত্রছাত্রীদের জন্য, ছেলে মেয়েদের জন্য হবে এমন নয়। এখানে বাউল গান করলেন পিনাকি বিশ্বাস, লালনের গান করলেন। বাউলদের তাদের কোনো ছেলে মেয়ে থাকে না, তাদের বংশ পরম্পরায় তারা শিষ্যরাই তাদেরকে বহন করে। যদি আমরা প্রকৃত শিক্ষক হই তাহলে আমাদের পরম্পরায় বহন করবে আমাদের ছাত্রছাত্রীরাই, অন্য কেউ নয়। তো আপনি যদি দৃষ্টান্ত না রাখতে পারেন তাহলে কখনোই আপনাদের ছাত্ররা আপনার সঙ্গে থাকবে না। তার ফলে হয়তো এটা হতে পারে যে আমার 60 জন গবেষক, হয়তো এখানে 10 জন আছে, তার মানে আমি হতাশ নই, কিন্তু 10 জন তো আছে, 60 জনকে আমরা পাইনি। আমি 70 বা 80 লক্ষ, আমার এই লক্ষ্য নয়, কিন্তু এখন লক্ষ্য হচ্ছে প্রকৃত গবেষক সে নতুন গবেষণা করুক,